আজকের এই ভিডিওতে 1860 সালের দণ্ডবিধি আইনের যে আত্মরক্ষার অধিকার, দ্য রাইট অফ সেলফ ডিফেন্স অর প্রাইভেট ডিফেন্স, যে গুরুত্বপূর্ণ ধারা রয়েছে 96 থেকে 106 ধারা। আমরা ইতিপূর্বে 96 ধারা থেকে 99 ধারা পর্যন্ত আলোচনা করেছি। 99 ধারাকে আমি আর একটু রেকটিফাই করছি, এখানে ক্লারিফিকেশনের জন্য বলছি যে 99 ধারা হচ্ছে এমন একটি ধারা, এই 1960 সালের দণ্ডবিধি আইন, দ্য পেনাল কোড 1860, এটা 45 নম্বর আইন। এই আইনে 511টি ধারা আছে। এই 511টি ধারার ভিতরে আমাদের সেলফ ডিফেন্স ওর প্রাইভেট ডিফেন্স আছে 96 থেকে 106 ধারার ভিতরে। ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষার ধারা, আমরা এই ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, কখন ঘটানো যায়, কিভাবে ঘটানো যায়, এভাবে আলোচনা আমরা করেছি। 96 থেকে 99 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তারপরও আজকে 99 ধারা একটু আলোচনা করছি। এটা যে 99 ধারাটা খুব গুরুত্বপূর্ণ আছে, এর ভিতরে 100 ধারা, 99 ধারা। এই 99 ধারায় বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে সেলফ ডিফেন্স কার্যকারী হবে না। সেলফ ডিফেন্স সাধারণত সরকারি কোনো কর্মকর্তা যিনি গুড ফেইথে বা এখানে সরল বিশ্বাসে সরকারি কোনো কার্য করার ক্ষেত্রে আসেন, সেখানে যদি মৃত্যুর আশঙ্কা না থাকে তাহলে সেখানে সেলফ ডিফেন্স প্রয়োগ করা যাবে না। নাম্বার 2তে আছে যে সরকারি আদিষ্ট হয়ে যদি কেউ কোনো কর্ম করে সেই কার্যের ক্ষেত্রে এখানে সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে না। নাম্বার 3তে আছে যে যদি কোনো সরকারি কর্মকর্তার কাছে সরকারি কর্মকর্তা কর্তৃক যে আশ্রয় গ্রহণের সুযোগ থাকে তাহলে সেখানে সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে না। অন্যদিকে সময়ের কতটুকু পর্যন্ত আমরা এখানে সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারবো, এই বিষয়ে আলোচনা করা হয়েছে 4 নম্বরে। 4 নম্বরে আছে যে আমরা কোনো যতটুকু আঘাত দিলে সহনীয় মাত্রা, অর্থাৎ প্রতিরক্ষার জন্য যেটুকু না করলে নয় তার বেশি এখানে প্রতিরক্ষা করা যাবে না বা এখানে আক্রমণ করা যাবে না। যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই করতে হবে, এটা 99 ধারায় বলা হয়েছে। অর্থাৎ সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্সের 96 ধারা থেকে 106 ধারার ভিতরে এই 99 ধারায় বলা হয়েছে 4টি ক্ষেত্রে আমরা সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবো না। সেটা হচ্ছে কি সেটা মেইনলি হচ্ছে যে সরকারি কোনো কর্মকর্তা বা পাবলিক সার্ভেন্ট যদি গুড ফেইথে বা সরল বিশ্বাসে তার কোনো কার্য সম্পাদন করেন, সেক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা না থাকলে বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকলে সেখানে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে না বা আত্মরক্ষার যে অধিকার এটা প্রয়োগ করা যাবে না। সেকেন্ড থিং আছে যে সরকারের দ্বারা আদিষ্ট হয়ে যদি কোনো কার্য করা হয় সেক্ষেত্রে এই প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে না। এরপরে যদি কোনো সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় গ্রহণের সুযোগ থাকে তাহলে সেখানে প্রাইভেট ডিফেন্স বা এখানে আত্মরক্ষার যে অধিকার, এই অধিকার প্রয়োগ করা যাবে না। তারপরে হচ্ছে এখানে আমরা 4 নম্বরে যেটা ব্যাখ্যা করা আছে সে হচ্ছে যে আমরা কতটুকু এখানে প্রাইভেট ডিফেন্স আমরা প্রয়োগ করব, অর্থাৎ যেটুকু না করলে আত্মরক্ষা হয় না বা যেটুকুই করা প্রয়োজন তার চেয়ে অধিক করা যাবে না, অর্থাৎ রিজনেবল, অর্থাৎ এখানে যুক্তিসঙ্গত যে আত্মরক্ষার অধিকার যতটুকু প্রয়োগ না করলে নয় ঠিক ততটুকুই করতে হবে, এর বেশি করা যাবে না। সুতরাং 99 ধারায় এই নেগেটিভ সেন্স বা নেতিবাচক যে 4টি ক্ষেত্র এটাকে এখানে উল্লেখ করা হয়েছে। 100 ধারা, এই সেকশন 100 দ্য পেনাল কোড 1860, মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 100 সেকশন। এই সেকশনটিতে 6টি ক্ষেত্র রয়েছে।
এই 6টি ক্ষেত্রে মানব দেহকে রক্ষা করার জন্য অবশ্যই সেলফ ডিফেন্স ব্যবহার করা যায় এবং সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটাতে যায়। মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 100 সেকশন। এই সেকশনটার যে 6টি ক্ষেত্র রয়েছে, কোন কয়টা ক্ষেত্রে একটা আক্রমণকারীকে, যে অফেন্ডারকে, একজন ডিফেন্ডার অবশ্যই একজন যে আত্মরক্ষাকারী তিনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন ওই অফেন্ডারকে বা অপরাধীকে। কিভাবে ঘটাতে পারেন? এই মৃত্যু ঘটাতে পারেন যে 6টি ক্ষেত্র, তার প্রধান ক্ষেত্র হচ্ছে নাম্বার 1, আমরা জানি যে এখানে যদি এমন হয় যে এখানে যে মৃত্যু হতে পারে, অর্থাৎ আক্রমণটা এমনই হয়েছে যে আক্রমণের যে কনসিকুয়েন্স বা এর ফলশ্রুতি সেটা হচ্ছে মৃত্যু অবধারিত, সেক্ষেত্রে অফেন্ডারকে অবশ্যই ডিফেন্ডার বা যিনি আক্রান্ত ব্যক্তি তার আত্মরক্ষার জন্য যিনি আক্রমণ করেছেন তার মৃত্যু ঘটাতে পারেন। এখানে অবশ্যই যে অ্যাপ্রিহেনশন থাকতে হবে যে মৃত্যুটা হতে পারে, যে আক্রমণ করছে, যে আক্রমণের যে ধরন, এতে তার মৃত্যু অবশ্যই অবশ্যম্ভাবী যখন হয়ে ওঠে তখন তাকে মৃত্যু, এখানে তার যে আক্রমণকারী তাকে হত্যা করা যেতে পারে বা তার মৃত্যু ঘটানো যেতে পারে। তবে আদালতে প্রমাণ করতে হবে যে তিনি এমনভাবে আক্রমণ করেছিলেন আমাকে যে আমার তাকে হত্যা না করলে আমি নিজেই সেখানে মারা যেতাম বা আমাকে হত্যা করা হতো। নাম্বার 2 হচ্ছে যে এখানে যে গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ যে গুরুতর জখম, যে জখমে আমাদের যে পেনাল কোডে 326 এ ধারায় যে বিষয়টা বর্ণিত আছে, অর্থাৎ যদি কারো চোখ দুটো উপরে নিতে আসে কিংবা তার মুখমণ্ডল বিকৃত করে যায়, ঝলসে দেয়, এরকম কোনো প্রকৃতি ঘটে কিংবা তার বিকলঙ্কতা অঙ্গহানি, চরম অঙ্গহানি ঘটে এবং তার মৃত্যু হতে পারে, যার কারণে সেই যে সম্ভাবনা যে আঘাত, যে গ্রিভিয়াস হার্ট, সেক্ষেত্রেও আক্রমণকারীকে মৃত্যু ঘটানো যেতে পারে, তাকে হত্যা করা যেতে পারে। সেক্ষেত্রে এই মৃত্যু ঘটালে সেটা আইনে অবশ্যই রিহাব পাবে বা এখানে সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে না। তবে প্রমাণ করতে হবে তার আঘাতটা এমনই ছিল যা মৃত্যুর আশঙ্কা ছিল এবং তার চরম বিকলাঙ্গ বা এখানে গ্রিভিয়াস হার্ট, চরম ক্ষতের সৃষ্টি হয়েছে বা কোনো বিকলাঙ্গ অঙ্গহানি ঘটেছে যা খুব গুরুত্বপূর্ণ, যেমন চক্ষু, মাথা, ব্রেন, যদি মুখমণ্ডল বিকৃত হয়ে যায়, অ্যাসিডের যে আক্রমণ কিংবা কোনো ভারী অস্ত্রের আক্রমণ, যার কারণে যে গভীর ক্ষতর সৃষ্টি হয়, এরকম যদি হয় তাহলে এক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যেতে পারে। সেক্ষেত্রে আইনে এটা অপরাধ হবে না। নাম্বার 3 আছে যে রেপ, যদি কাউকে ধর্ষণ করার উদ্দেশ্যে কেউ যদি আক্রমণ করে এবং সেখানে নিশ্চিত হয় যে যদি তাকে হত্যা করা না হয় তিনি ধর্ষিত হবেন এবং এই ধর্ষণ ঠেকানো সম্ভব নয় তাকে হত্যা করা ছাড়া, সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে। তবে এটা অবশ্যই আদালতে প্রমাণ করতে হবে যে এমনই পরিস্থিতি হয়েছিল, তাকে যদি হত্যা না করি তাহলে আমাকে অবশ্যই বা সেই যে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই রেপ করবে। সুতরাং এক্ষেত্রে মৃত্যু ঘটানো কোনো অপরাধ নয়। কোনো নারীকে যখন কেউ ধর্ষণ করতে আসে কিংবা তার সম্ভ্রম নষ্ট করতে আসে, যদি সেখানে বিকল্প কোনো পথ না থাকে তাকে মৃত্যু ঘটানো ছাড়া, তাহলে তার মৃত্যুটা এখানে বৈধ, আইনে এটা পারমিট করে বা আইন সিদ্ধ, এখানে আইনের বৈধতা আছে। সুতরাং ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণকারীকে অবশ্যই মৃত্যু ঘটানো যাবে। এরপরে আছে অপ্রকৃত কাম লালসা বা অপ্রকৃত বাসনা, যদি এখানে কেউ আনন্যাচারাল যে অ্যাক্টিভিটিস এখানে করতে আসে, যেটা আইনের দ্বারা
অবশ্যই গুরুতর অপরাধ। সেক্ষেত্রে এই অপ্রকৃত কামলালসা বা অপ্রকৃত বাসনা যদি আনন্যাচারাল কোনো অ্যাক্টিভিটি যেখানে ঘটে, তাহলে এখানে লাস্ট ঘটে, এখানে আনন্যাচারাল লাস্ট, LUST, আনন্যাচারাল লাস্ট, বা এখানে অপ্রকৃত কাম লালসা বা বাসনা যে পূরণ করার জন্য যদি আক্রমণ করে, তাহলে তাকেও মৃত্যু ঘটানো যাবে। তার মৃত্যু ঘটালে এখানে আইনের দ্বারা শাস্তিযোগ্য হবে না। এরপরে আমরা এই যে যদি কাউকে কিডন্যাপিং করে বা অ্যাবডাকশন যেটাকে বলে, কিডন্যাপিং করলে বা কাউকে যদি অপহরণ করে নিয়ে যায় এবং তার অঙ্গহানি করার উদ্দেশ্যে কিংবা তাকে হত্যা করার উদ্দেশ্যে, এমন যদি হয় যে তাকে না হত্যা করলে সে অবশ্যই অপহৃত হবে এবং পরবর্তীতে তার মৃত্যু আশঙ্কা আছে বা তার অঙ্গহানির আশঙ্কা আছে, এইরূপ কিডন্যাপিং বা অপহরণ বা অ্যাবডাকশন এর ক্ষেত্রে অবশ্যই সেই আক্রমণকারীকে বা অপহরণকারীকে মৃত্যু ঘটানো যাবে। তার এটা আইনের দ্বারা সিদ্ধ, এবং এক্ষেত্রে যিনি অফেন্ডার, এই ডিফেন্ডার হিসেবে যদি অফেন্ডারকে হত্যা করে, তাহলে এখানে সে শাস্তিযোগ্য অপরাধ হবে না। এরপরে আছে এখানে আমাদের মিসচিফ, যেখানে যদি কোনো বাসগৃহে কেউ অগ্নিসংযোগ করতে আসে বা এখানে এমন পরিস্থিতির সৃষ্টি করে যে সেখানে অবশ্যই আক্রমণ, যারা আক্রান্ত তারা এই আক্রমণকারীদের দ্বারা এখানে মৃত্যু ঘটতে পারে বা কোনো ঘর জ্বালিয়ে দিতে পারে, অগ্নিসংযোগ করতে পারে। সেক্ষেত্রে এই অগ্নিসংযোগকারীকে অবশ্যই হত্যা করা, এটা আইনে সিদ্ধ। এটা তাকে হত্যা করলে আইনে এটা তার শাস্তিযোগ্য অপরাধ হবে না। এরপরে আছে কোনো ট্রেসপাস, অর্থাৎ রাত্রে যদি কোনো চোর, ডাকাত বা দস্যু ঘর ভেঙে বা এখানে দরজা ভেঙে বা বিকল্প পথে এই ঘরে প্রবেশ করে এবং এমন আশঙ্কা সৃষ্টি করে যে সেখানে অবশ্যই তাদেরকে প্রতিহত করতে গেলে মৃত্যু হতে পারে, প্রতিহত না করলে সেখানে অবশ্যই মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে। এরকম যদি কোনো ঘটনা ঘটে বা এরকম ভীতির সৃষ্টি করে যে এখানে মৃত্যু আশঙ্কা আছে বা চরম কোনো আঘাতের আশঙ্কা আছে, সুতরাং সেক্ষেত্রে ওই রাতের বেলা ঘর ভেঙে বা শীত কেটে কারো ঘরে প্রবেশ করলে চোর, ডাকাত কিংবা দস্যুকে অবশ্যই হত্যা করা, এটা আইনে সিদ্ধ, এটা অপরাধ হবে না। সুতরাং আমরা এই যে ক্ষেত্র, 6টি ক্ষেত্র, এই 6টি ক্ষেত্রে একজন অপরাধীকে বা আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে তার, এক্ষেত্রে আইনে এখানে কোনো শাস্তিযোগ্য অপরাধ হবে না। 100 ধারাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই 6টি যে ক্ষেত্র রয়েছে, এই 6টি ক্ষেত্র অবশ্যই আমাদের মেমোরাইজ করতে হবে। উই হ্যাভ টু মেমোরাইজ ইন অর্ডার টু পেন ডাউন ইন দ্য এক্সাম হল। পরীক্ষার হলে আমাদের লিখতে গেলে অবশ্যই এই কয়টা ধারা ভালো করে মুখস্থ করে এবং মনে রেখে এবং বুঝে পড়তে হবে। এবং এই 6টি ক্ষেত্রে 100 ধারায় সেকশন 100 দ্য পেনাল কোড 1806-এ 60-তে যে 100 ধারা, এই 100 ধারায় যে আত্মরক্ষার জন্য 6টি ক্ষেত্র আছে, যে 6টি ক্ষেত্রে একটা আক্রমণকারীকে, একজন আক্রমণকারীকে বা আক্রমণকারীদেরকে অবশ্যই তাদেরকে মৃত্যু ঘটানো যাবে, হত্যা করা যাবে, এক্ষেত্রে আইনে কোনো অপরাধ হবে না। এরপরে আমাদের 101 ধারায় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে 101 ধারায় এবং 102 ধারায়, 103 ধারায়, 104 ধারায়, 105 ধারায়, 106 ধারায় পৃথক পৃথকভাবে এই ব্যাখ্যা করা হয়েছে যে 101 ধারায়, বিশেষ করে 100 ধারার যে আত্মরক্ষার জন্য যে মৃত্যু ঘটানো যাবে, 100 ধারায় বলা হয়েছে, 101 ধারায় বলা হয়েছে যে মৃত্যু না ঘটিয়ে অন্য কোনোভাবে যদি এটা ঠেকানো যায় তাহলে সেখানে মৃত্যু ঘটানো যাবে না। এটা 101 ধারায় এ কথাটা বলা হয়েছে যে 100 ধারায় ব্যতি রেখে, 100 ধারায় যে 6টি কারণ আছে, 6টি ক্ষেত্র আছে, এই 6টি ক্ষেত্র ব্যতি রেখে অন্য কোনো ক্ষেত্রে যদি
কোনো ঘটনা ঘটে 100 ধারা মতে, তাহলে সেখানে মৃত্যু ঘটানো যাবে না। সেখানে যেটুকু না করলে নয়, সেটুকুই করতে হবে, সেভাবেই অ্যাকশন নিয়ে সেটাকে প্রোটেকশন করতে হবে। অর্থাৎ এখানে মৃত্যু ঘটানো যাবে না 101 ধারায়। 102 ধারা আছে যে কতটুকু পর্যন্ত আমরা এটাকে আমাদের যে অ্যাকশন, আত্মরক্ষার যে অধিকার, এটা লাস্টিং করবে কতটুকু পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আশঙ্কা থাকে, ভয় থাকে, ভীতি থাকে যে আমার মৃত্যু হতে পারে, বা আমি এখানে খুন হতে পারি, বা আমি এখানে আমার মৃত্যু হতে পারে, সেই আশঙ্কা যতক্ষণ বিরাজ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেখান থেকে, যেখান থেকে আমাদের এই ভীতির সৃষ্টি হয়, যে সময় থেকে, সেই সময় থেকে আত্মরক্ষার যে অধিকার এটা প্রতিষ্ঠিত হয়। এবং যতক্ষণ পর্যন্ত এটা সেই সংখ্যাটা থাকে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ শুরু হবে আত্মরক্ষার যে আত্মহননের বা জানকারী অবস্থার সৃষ্টি হলে, বা এখানে মৃত্যুর আশঙ্কা যখনই শুরু হবে, তখনই আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের অধিকার সেখান থেকে শুরু হবে। এবং আত্মরক্ষার যে আত্মহত্যার বা এখানে হত্যার যদি সেই সুযোগটা শেষ হয়ে যায় বা সেরকম পরিস্থিতি আর না থাকে, তখনই আমাদের আত্মরক্ষার বা সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্সের যে অধিকারটা সেখানে এন্ড বা শেষ হবে। এখানে যে 3 ধারায়, এই 103 ধারায় বলা হয়েছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সম্পত্তিটা কিভাবে রক্ষা হবে, এই সম্পত্তি রক্ষা, এটা এই ক্ষেত্রে একই বিষয়টা এখানে আসছে যে 5 ধারায় বলা হয়েছে, এখানে 3 ধারায় বলা হয়েছে সাধারণত যে আমরা যে আত্মরক্ষার ক্ষেত্রে, এবং কখন শুরু হবে কখন শেষ হবে যে সময়টা, এবং সেটা কিভাবে হবে। আর 5 ধারায় এখানে আছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন আমরা শুরু করব, অর্থাৎ যখন সম্পত্তি মানে হরণের কাজটা শুরু হবে, তখনই আমাদের এখানে প্রাইভেট ডিফেন্স বা সেলফ প্রোটেকশন এখানে আসবে। এখানে আমরা সেলফ ডিফেন্সটা ব্যবহার করতে পারবো। আর যখন এটার আশঙ্কা নেই, কিংবা কেউ যদি কোনো সম্পদ নিয়ে অনেক দূর চলে যায়, তখন কিন্তু আর এই প্রোটেকশনটা থাকবে না। অর্থাৎ অ্যাকশন যেখানে শুরু, এখানে সেলফ প্রোটেকশন বা প্রাইভেট ডিফেন্সও সেখানে শুরু। অ্যাকশন যেখানে শেষ, সেখানেই আমাদের প্রাইভেট ডিফেন্সও শেষ হবে, আত্মরক্ষার ব্যবস্থাও শেষ হবে। এখানে তাহলে এই যে 3 ধারা এবং এই 5 ধারা, 3 ধারায় সাধারণত যে ব্যক্তির জীবন রক্ষার ক্ষেত্রে, এবং 5 ধারায় এখানে আছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন শুরু হবে, কখন আত্মরক্ষা বা এখানে সম্পত্তি রক্ষার যে অধিকার বা আত্মরক্ষার যে অধিকার এটা শেষ হবে, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের 106 ধারায় যে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে 106 ধারায় সাধারণত দেখা যায় যে মব সৃষ্টিকারী, এমন একজন মানুষকে হত্যা করা যাবে যার কোনো দোষ নেই, বা তিনি নির্দোষ ব্যক্তি, নির্দোষ কোনো শিশু, নির্দোষ কোনো ব্যক্তি, তাকে হত্যা করা কোনো অপরাধ হবে না। কখন হবে না? যদি এখানে কোনো মব সৃষ্টি হয় বা মব ভায়োলেন্স হয়, সেই মব ভায়োলেন্স যদি ধেয়ে আসে কারো দিকে, আক্রমণকারীরা যদি কোনো আক্রান্তের দিকে ধেয়ে আসে মব আকারে, মবের পিছনে যদি কোনো শিশু থাকে বা কোনো নিষ্পাপ কোনো লোক দাঁড়ানো থাকে, তাহলে ওই মবকে দমন করার জন্য বা মবকে ঠেকাবার জন্য, নিজেকে বাঁচাবার লক্ষ্যে সেখানে যদি কোনো গুলি ছোড়া হয় বা সেখানে কোনো আক্রমণ করা হয়, সেই আক্রমণে যদি ওই পথশিশু কিংবা কোনো নিষ্পাপ কোনো লোক মারা দেয়, সেটা কোনো অপরাধ হবে না। এটা আমাদের বলা আছে 106 ধারায়। অর্থাৎ এগেইনস্ট মব ভায়োলেন্স, আমরা নিষ্পাপ লোককেও হত্যা করতে পারবো বা খুন করতে পারবো বা এখানে মৃত্যু ঘটাতে পারবো, যেখানে কোনো অপরাধ হবে না। এখানে অবশ্য খুন বলা যাবে না, এটা হত্যা বা মৃত্যু ঘটানো যাবে না। ইয়েস, এখানে আমাদের যে ভাষাগত বিষয়টা এখানে থাকে যে যখন খুন বা হত্যা করা হয়, তখন কিন্তু সেটা অপরাধের পর্যায়ে চলে যায়। কিন্তু একজন মৃত্যু ঘটিয়েছি আমি, কেন ঘটিয়েছি, কোন জন্য ঘটিয়েছি, সেটা
আমাদের ব্যাখ্যায় এখানে প্রকাশ পাবে যে আমি যেমন নিষ্পাপ একটা লোককে বা একটা শিশুকে আমি এখানে তার মৃত্যুবরণ করতে হলো। কেন করতে হলো? এখানে আমার উদ্দেশ্য ছিল নিজেকে রক্ষা করা, যে মব ভায়োলেন্স আমার দিকে ধেয়ে আসছে সেটাকে রক্ষা করার জন্য যখন আমি তার প্রোটেকশন বা সেলফ ডিফেন্স নিব বা এখানে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করব, সেখানে যদি কোনো সাধারণ মানুষ বা কোনো নিষ্পাপ মানুষ, নিষ্পাপ শিশু এখানে মারা যায় সেই আক্রমণে, তাহলে এখানে কোনো অপরাধ হবে না। এটা বর্ণিত আছে 106 ধারায়। অর্থাৎ আমাদের যে দণ্ডবিধি আইন 1860 সালের আইন, সেই আইনে আমাদের যে আত্মরক্ষার 96 থেকে 106 ধারা আছে, সর্বশেষ 106 ধারা আত্মরক্ষার ক্ষেত্রে সেখানে বলা হয়েছে যে নিষ্পাপ কোনো ব্যক্তিও তাকেও তার মৃত্যু ঘটানো যেতে পারে, সেখানে অপরাধ হবে না। যদি কোনো মব ভাইলেন্সের ভিতরে তিনি পড়ে যান কিংবা কোনো রাস্তায় দাঁড়ানো থাকেন, কোনো পাশে থাকেন, তখন যদি অতর্কিতে তার উপরে এই প্রতি আক্রমণটা চলে যায়, সেখানে যদি তার মৃত্যু ঘটে সেই নিষ্পাপ লোকের বা শিশুর, সেটা আমাদের অপরাধ হিসেবে গণ্য হবে না। সুতরাং আমাদের এই যে ধারাগুলো সেলফ ডিফেন্সের বা এখানে প্রাইভেট ডিফেন্সের, এই ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই মনে রাখা প্রয়োজন। আমরা 104 ধারাটায় একটু আলোচনা করা দরকার। 104 ধারায় সাধারণত বলা হয়েছে যে মৃত্যু না ঘটিয়ে সম্পদ রক্ষা করা, যে আমি সম্পদ রক্ষা করব, সেখানে কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। মৃত্যু না ঘটিয়ে যেন আমরা সম্পদ রক্ষা করতে পারি, সেই বিষয়টা বলা হয়েছে 104 ধারায়। তো 104 ধারার মতে যে সম্পদ যদি কেউ হরণ করে নিয়ে যায় বা এখানে চুরি করে নিয়ে চলে যায়, সেখানে যদি আমরা অ্যাকশন, তৎক্ষণাৎ প্রোটেকশনের কোনো সুযোগ না থাকে, পরবর্তীতে এইটাকে হত্যা করা যাবে না বা এই সম্পদ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে সেলফ ডিফেন্স ব্যবহার করে এখানে হত্যাযজ্ঞ চালানো যাবে না, সে কথা বলা হয়েছে। 103 ধারায় একটু আলোচনা করা দরকার। 103 ধারা খুব গুরুত্বপূর্ণ। 103 ধারায় এখানে বলা হয়েছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে এখানে যে ঘটনা ঘটানো যাবে, যা সম্পত্তি রক্ষা করতে যে এখানে মৃত্যু ঘটানো যাবে, সেই 103 ধারায় এটা ব্যাখ্যা করা হয়েছে যে সম্পত্তি রক্ষা করতে যে এখানে মৃত্যু ঘটানো যেতে পারে। অর্থাৎ 100 ধারায় যেমন বলা হয়েছে যে আত্মরক্ষার জন্য বা শরীরকে রক্ষার জন্য, কোনো ফিজিক্যাল বডি, আমাদের বডিকে, শরীরকে বা হিউম্যান বিং রক্ষা করার জন্য আমরা সেলফ ডিফেন্স হিসেবে যে 6টি ক্ষেত্র আছে, তেমনি সেকশন 103 103 ধারায় আছে সম্পত্তি ক্ষেত্রে 4টি ক্ষেত্রে আমরা যে বিষয়টা আছে যে আমরা মৃত্যু ঘটাতে পারি যদি এখানে আশঙ্কা দেখা দেয় যে তারা এই সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে যে কোনো অকারেন্স বা মৃত্যু ঘটাতে পারে, কিংবা ওই সম্পত্তি রক্ষা করতে গেলে আমার মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে যে আক্রমণকারী বা হরণকারী, সেই ডাকাত, দস্যুদের, আমরা এখানে রোবারদের আমরা মৃত্যু ঘটাতে পারি। আমরা কোনো চোরকে তার সম্পত্তি যদি চুরি করে নিয়ে যায়, সেখানে যদি এমন আশঙ্কা দেখা যায় যে চোরকে ধরতে গেলে বা তাকে যদি কাছে যাই নেওয়ার জন্য সে হত্যা করতে পারে, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো যাবে। এটা আমরা করতে পারবো। কোনো অগ্নিসংযোগকারী যদি সম্পত্তি নষ্ট করতে আসে, সেখানে তার মৃত্যু ঘটানো যাবে। আমরা সেক্ষেত্রে এটা করতে পারবো যে, এবং রাতের বেলায় যদি কেউ ঘরে প্রবেশ করে, কোনো দস্যু, কোনো চোর, কোনো ডাকাত, বা এখানে এমন কোনো হতে পারে যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি ঘরে প্রবেশ করে রাতের বেলায়, বিশেষ করে দরজা ভেঙে, তালা ভেঙে বা ঘরের কোনো ভিন্ন পথে প্রবেশ করে, এবং সেখানে যদি এরকম আতঙ্কের সৃষ্টি হয় যে যে কোনো সময় এখানে হত্যাকাণ্ড করতে পারে, তাহলে যে ট্রেসপাস যারা করে বা এখানে অবৈধ অনুপ্রবেশ, রাতের বেলায় অনুপ্রবেশ করলে তার মৃত্যু ঘটানো যাবে। সুতরাং 103 ধারায় 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে।
যেমন অগ্নিসংযোগ করতে আসলে মৃত্যু ঘটানো যেতে পারে, বা এখানে রোবারি করতে আসলে সেখানে যদি তাদেরকে ঠেকানো হয়, বা ডাকাতদের দলকে, দস্যু দলদের যদি তাদের সম্পত্তির লুণ্ঠন থেকে বিরত রাখার ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা থাকে, তাহলে তাদেরকে হত্যা করা যাবে। চুরি করার ক্ষেত্রে যদি কোনো চোর সম্পত্তি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই আমার সম্পত্তি রক্ষার জন্য, বা সেই ব্যক্তির সম্পদের অধিকারীর ব্যক্তি যদি মনে করে আমার সম্পদ রক্ষা করতে গেলে সে মৃত্যু ঘটাতে পারে, সেক্ষেত্রে ওই চোরকে অবশ্যই তার মৃত্যু ঘটানো যাবে। এইভাবে আমরা বিশেষ করে 103 ধারায় 4টি ক্ষেত্রে আমরা সম্পদ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারি, এবং 100 ধারায় 6টি ক্ষেত্রে আমরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারি, যে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে। এখানে ব্যক্তি আত্মরক্ষার ক্ষেত্রে 100 ধারায় 6টি ক্ষেত্রে আমরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারি, আর 103 ধারায় সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টি ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে 103 ধারায় আমরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারি। বিষয়টা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। 105 ধারায় আমি আরেকটু আলোচনা করা দরকার। 105 ধারায় বিশেষ করে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আমাদের অ্যাকশনটা কখন শুরু হবে, কখন শেষ হবে। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অর্থাৎ যখনই সম্ভাবনা দেখা দেবে যে সম্পত্তি তারা হরণ করছে বা তারা নিয়ে যাচ্ছে, সেই সময় থেকে আমাদের সেলফ ডিফেন্স বা এখানে আত্মরক্ষার, এবং ওই সম্পদ রক্ষা করতে গেলে প্রতিঘাতে আমার মৃত্যু হতে পারে, তখনই আমার সেলফ ডিফেন্স এখানে সৃষ্টি হবে। এবং এই সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত থাকবে, এই আতঙ্ক যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আত্মরক্ষার অধিকার সেখানে থাকবে। কিন্তু যদি এই সম্ভাবনা এখান থেকে, যেমন ঘর থেকে যদি কোনো সম্পদ নিয়ে চলে যায়, বাইরে চলে যায়, সেখানে কিন্তু আর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আমরা হত্যা ঘটাতে পারবো না, যদি নাগালের অনেক বাইরে চলে যায় এবং অনেক সময় পরে। আমাদের এই কথা মনে রাখা দরকার যে সেলফ ডিফেন্স বা এই সময়টা কখন শুরু হবে, কখন শেষ হবে, আত্মরক্ষার অধিকার, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আজকে একজন মারলো, আমি আগামী দিন যে আমি তাকে প্রতিশোধ নিলাম, এটা কিন্তু সেলফ ডিফেন্সের ভিতরে পড়বে না। এটা সময়টা কেমন হবে, এখানে স্থিতিকাল কত আমার এই সেলফ ডিফেন্সের, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা প্রাইভেট বা এখানে ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে 102 ধারায়, তেমনি 105 ধারায় আছে যে সম্পত্তির ক্ষেত্রে স্থিতিকাল কত হবে, কখন থেকে শুরু হবে, কোথায় শেষ হবে। এবং 100 ধারায় বলা আছে যে আমাদের জীবন রক্ষার ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে আমরা মৃত্যু ঘটাতে পারবো, আর 103 ধারায় আছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে আমরা মৃত্যু ঘটাতে পারবো। এখানে আমাদের 4টি বিষয় আছে যেখানে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103 ধারায়, আর 100 ধারায় 6টি ক্ষেত্র আছে যেখানে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় আমাদের আত্মরক্ষার জন্য। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে ভিডিওটা একটু বড় হয়েছে, যদিও খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই আলোচনার করলে যেহেতু সহজে এটা বোঝা যায়, আমার মনে হয় যে অনেক সময় মেমোরাইজ করা সহজ হয় যদি আলোচনা একটু ভালোভাবে করা হয়। যাই হোক না কেন, আমি চেষ্টা করেছি নিজেও শেখার জন্য, আপনাদেরও শেখাবার জন্য, বা আপনাদের কিছু সাহায্য করার জন্য। আমি কতটুকু সাহায্য করতে পারছি জানি না। আপনাদের পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। শুভরাত্রি, আপনারা ভালো থাকেন। আগামী পথ চলা আপনাদের শুভ হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।